সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে পদে বহাল রাখা হবে কি হবে না তা নিয়ে দলটির নীতি নির্ধারকদের মধ্যে বেশ আলোচনা চলছিল। যদিও 2025 সালের 12 ডিসেম্বর একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছিলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণের কারণে পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন। ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি সরে যেতে চান বলেও জানান। তবে পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন, সরকার চাইলে তিনি থাকবেন, অন্যথায় স্বেচ্ছায় পদত্যাগ করবেন। এদিকে সম্প্রতি ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিএনপির এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার সাথে ফোনালাপ নয়, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর বিষয়টি নিয়ে ভাবছে বিএনপি। এদিকে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়, একাধিক রাজনৈতিক সূত্রের দাবি, বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতেই শাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও 24 জুলাই শারীরিক অসুস্থতার কথা বলে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন জনমনে প্রশ্ন, তার পদত্যাগের মূল কারণ শারীরিক অসুস্থতা নাকি সমঝোতা? এই বিষয়টা নিয়ে অবশ্য বিএনপি শীর্ষ নেতারা বলছেন, রাষ্ট্রপতির পদত্যাগ সম্পূর্ণ তার ব্যক্তিগত বা সাংবিধানিক এখতিয়ারের বিষয়। দর্শক, আমরা একটু আলোচনা করব আজকের এই বিষয় নিয়ে, বিশেষ করে শাহাবুদ্দিনের পদত্যাগ সমঝোতা নাকি অসুস্থতা, বিষয়টা নিয়ে আলোচনা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম, শাহাবুদ্দিনের পদত্যাগ হয়ে গেল, বেশ আলোচনা পর্যালোচনা জল্পনা কল্পনা পরেই 24 জুলাই তিনি পদত্যাগ করেছেন। একটু যেতে চাই প্রথমেই মুজিবুর রহমান মঞ্জুর কাছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কি মনে হয় আসলে যে রাষ্ট্র শাহাবুদ্দিন দুদিন আগে পদত্যাগ করেছেন, কি এমন হলো? তিনি যদিও বলেছিলেন যে সরকার চাইলে তিনি থাকবেন, না চাইলে তিনি পদত্যাগ করবেন স্বেচ্ছায়। কি হলো যে কিন্তু কারণ দেখালেন অসুস্থতা। আপনার কি মনে হয় এই পদত্যাগ কি বিএনপির সাথে সমঝোতা নাকি কোনো ধরনের আসলে বাস্তবে অসুস্থতা? ধন্যবাদ আপনাকে। রিপন ভাই তো আছেন এখানে, আর দর্শকদেরকে শুভেচ্ছা আপনার মাধ্যমে। কাগজে তো উনি পদত্যাগই করেছেন, অসুস্থতার কথা বলেছেন। কথা হচ্ছে যে এটা বিশ্বাসযোগ্য কিনা, নাম্বার ওয়ান। এর অন্তরালে কি আছে সেটা যেহেতু কেউ বলছে না, সুতরাং আমাদেরকে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমাদেরকে ধারণা করতে হবে যে এই পদত্যাগের অন্তরালে বা চিকিৎসার অসুস্থতার অন্তরালে অন্য কোনো বক্তব্য আছে কিনা। প্রথম হচ্ছে, প্রেসিডেন্ট অসুস্থ হলেই পদত্যাগ করবেন কিনা? তাহলে তো আমাদের সবাই নির্বাহী যারা বিভিন্নভাবে আছেন, অনেকে তো অনেক ধরনের অসুস্থ হচ্ছেন। এর আগেও তো প্রেসিডেন্টরা অসুস্থ হয়েছিলেন। আমরা জানি আওয়ামী লীগের যে জিল্লুর রহমান সাহেব, অনেকে তো বলে যে উনি মানে ডিজেবল ছিলেন, ওনার একেবারে একটা মূর্তির মতো ছিলেন, ওনাকে ধরে ধরে নিতে হতো, ধরে ধরে আনতে হতো। তো উনি তো পদত্যাগ করেন নাই, অসুস্থতার কথা বলে পদত্যাগ করেন নাই। আর প্রেসিডেন্টের কাজটা হচ্ছে রুটিন ওয়ার্ক, ঠিক আছে? উনি যা কিছু করবেন সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, জাস্ট উনি আদেশনামা জারি করবেন, স্বাক্ষর করবেন, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, প্রেসিডেন্ট যদি অসুস্থ হন, প্রেসিডেন্ট যদি বিদেশে ছুটিতে থাকেন, প্রেসিডেন্ট যদি কর্ম করতে না পারেন, অনেক সময় আমরা দেখেছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বিধান তো আছেই, স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। তো এখন কি উনি তাহলে অসুস্থতার জন্য পদত্যাগ করলেন? যদি আমরা ধরে নিই, প্রশ্ন হচ্ছে, অসুস্থতার চাইতেও তো ভয়াবহ সিচুয়েশন হয়েছিল এর আগে। কি হয়েছিল? ধরেন, আমার ধারণা যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে পালিয়ে গেছেন, প্রেসিডেন্টও কিন্তু এরকম সুযোগ পেলে উনিও নিশ্চয়ই চলে যেতেন। কারণ আপনি দেখেন, আর কেউ তো থাকে নাই, চিফ জাস্টিস, পুলিশের প্রধান, বিভিন্ন জায়গায় আরও যত যত সচিব, মন্ত্রী, এমপি যারা ছিলেন, সবাই তো পালিয়েছেন। তাহলে উনি পালান নাই কেন বা সরেন নাই কেন? ওনাকে সরতে দেওয়া হয় নাই, কারণ ওই যে রাষ্ট্রপতির পদটাতে রাখা হয়েছে যাতে মানে এরকম ক্রাইসিসে ওনাকে রাবার স্টাম্প হিসেবে ব্যবহার করা যায়। এবং সেটাই করা হয়েছে, যেটা নিয়ে আজকে এত সমালোচনা হচ্ছে যে এই রাষ্ট্রপতির অধীনে তাইলে আমরা শপথ নিলাম কেন। এখন ধরেন, যে কোনো একটা ক্রাইসিসে যখন সিচুয়েশন হয়, তখন এই ধরনের লোকগুলোকে, যেমন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে কিন্তু আওয়ামী লীগ ব্যবহার করেছিল রাবার স্ট্যাম্প হিসাবে। ইয়াজউদ্দিনকে দিয়েও কিন্তু পার্লামেন্টে আপনি দেখবেন আওয়ামী লীগের গুণগান গেয়ে, হাজার বছরের বাঙালি বঙ্গবন্ধুর গুণগান গেয়ে ওনাকে দিয়ে বক্তব্য করানো হয়েছে। ঠিক একই জিনিস এবারে
এই শাহাবুদ্দিন সাহেবকে দিয়েও বিএনপি, ওনাকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার মানে যত মানে স্বৈরতান্ত্রিক কার্যক্রমের শেকায়েত করে, দুর্নাম করে, এবং আমাদের অমর কাব্যগাথা, আমাদের জুলাই অভ্যুত্থানের প্রশংসা করে ওনাকে দিয়ে বক্তব্য রাখানো হয়েছে। এই সব বিষয়টা হচ্ছে একটা পুরানো বন্দোবস্ত, যেটাকে আমরা বারবার বলছি যে আমরা ঠিক পুরানো কপিগুলাই করছি, যে আপনার রাষ্ট্রপতিকে দিয়ে, তাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে তারপরে তাকে সরিয়ে দেয়া। এটা অনেকে বলছেন যে ওনাকে দিয়ে সব কাজ কারবার শেষ, এখন ওনাকে সরিয়ে দেয়া। তো সুতরাং আমরা এটা বলতে পারি সার্বিক বিবেচনায় যে উনি যদি মনে করতেন, যেমন দেখবেন উনি বলেছেন ওনার খুব মন খারাপ, ওনার থাকতে ইচ্ছে করছে না, ওনার সাথে ইউনূস ভালো আচরণ করে নাই, ওনাকে নানা ধরনের জায়গা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে, ওনার ছবি সরানো হয়েছে, ওনাকে অপমান করা হয়েছে, তো অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তা আপনি তখন কিছু বলেন নাই কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি পদত্যাগ তখন করেন নাই কেন? ঠিক আছে না, করেন নাই আপনি, তা আপনি কি রাষ্ট্রের জন্য করেন নাই? যেমন উনি পদত্যাগপত্রে কিছু বাড়তি কথা লিখেছেন যে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের সাংবিধানিক সংকট তৈরি হবে, এই জন্য আছেন। ওনার অতীত ইতিহাস বলে না যে উনি রাষ্ট্রের জন্য এত আন্তরিক, ওনার অতীত ইতিহাস বলে না যে উনি খুব উন্নত মনের চিন্তার একজন মানুষ। কারণ আপনি জানেন যে উনি নিজেও কল্পনা করেন না যে উনি রাষ্ট্রপতি হবেন। এবং উনি যে সমস্ত, উনি রিটায়ারমেন্টের পরে উনি যে সমস্ত কাজ করেছেন, অর্থাৎ উনি দুদকে ছিলেন, সেখানে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, উনি বিভিন্ন ব্যাংকের একটা শিল্প গোষ্ঠীর বা একজন বড় ব্যবসায়ীর তাবেদার হয়ে উনি ইসলামী ব্যাংক, উনি গ্লোবাল এনআরবি ব্যাংক বা এই টাইপের কোনো ব্যাংকের মধ্যে উনি ছিলেন, এবং সেই সময় ওই সমস্ত ব্যাংকগুলোর প্রচুর টাকা লুটপাট হয়েছে। এখন কথা হচ্ছে যে ওনার এই অসুস্থতা, পদত্যাগ, এবং ওনার যেই সবাই যেটা বলছে যে এটার অন্তরালে কোনো সমঝোতা হয়েছে কিনা, দেখেন এগুলো আজ হোক কাল হোক কিন্তু এগুলো বেরিয়ে পড়বে, এবং এগুলো অতীতেও বেরিয়ে পড়েছে বিভিন্ন জনের বিষয়গুলো। এখন আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ইয়েটা শুনলাম, ব্রিফিংটা শুনলাম, যে আপনি দেখেন, আমরা যদি দেখি প্রেসিডেন্টকে নিয়ে বিতর্কটা কখন থেকে শুরু হয়েছে। আচ্ছা, একটা বিতর্ক তো হয়েছে যে প্রেসিডেন্টের অধীনে শপথ নেওয়া হলো কেন, অবৈধ প্রেসিডেন্ট, ফেসিবাদের দোসর প্রেসিডেন্ট। এবং দুটো জিনিস ছিল যে আমরা এই এত বড় অভ্যুত্থানের পরে এটাকে বিপ্লবী সরকার আকারে নিব না নিয়মতান্ত্রিক সরকারের জায়গায় যাব। যেহেতু এখানে বিপ্লবের মতো করে ঘটনাটা ঘটে নাই, কোনো নির্দিষ্ট নেতৃত্বের অধীনে গণ অভ্যুত্থান হয় নাই, ফলে এখানে একটা হেজিটেশন ছিল, যার কারণে তাৎক্ষণিকভাবে সবাই গিয়ে প্রেসিডেন্টের অধীনে শপথ নিয়েছে। এবং এটাকে কিন্তু কেউই অ্যাপ্রিসিয়েট করে নাই, সবাই বলেছে এটা একটা ভুল হয়েছে। তো ভুল তো এরকম হতেই পারে, আমরা এটাকে কারেকশন করব। পরে সিভিয়ার আকারে এটা কখন দেখা দিয়েছে, যখন প্রেসিডেন্টের বরাত দিয়ে মানব জমিনে একটা সাক্ষাৎকার বেরিয়েছে বা একটা তথ্য বেরিয়েছে যে প্রেসিডেন্ট বলছেন যে আপনার শেখ হাসিনার পদত্যাগপত্রটা উনি পান না। এই বিতর্কটা আসার পরে আপনার মনে থাকার কথা, তখন কিন্তু সরকারের, তৎকালীন সরকারের আইন উপদেষ্টা বলেছেন যে তিনি একবার বলেছিলেন যে আমি পদত্যাগপত্র পেয়েছি, আমার হাতে আছে, আবার বললেন উনি পান নাই। তাহলে এই যে কনফিউশন উনি তৈরি করলেন, উনি কিন্তু ওনার পদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এবং সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসিফ নজরুলের এই কথা কি আপনারা, এটা সরকারের কথা কিনা, তখন প্রেস উইং থেকে বলা হয়েছিল হ্যাঁ এটা সরকারের কথা। তার মানে গভর্নমেন্ট যখন মনে করছে উনি সংবিধান লঙ্ঘন করেছেন, বিশ্বাসভঙ্গ করেছেন, তিনি অনৈতিকতার আশ্রয় নিয়েছেন, সুতরাং তখনও কিন্তু উনি পদত্যাগ করতে পারতেন। তখন ছাত্ররা যখন ঘেরাও করেছিল, সব দল একমত ছিল যে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, কিন্তু বিএনপি একমত হয় নাই। বিএনপি দুইটা বিষয়ে দ্বিমত করেছে। একটা করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সময়, যদিও বিএনপি কিন্তু এটাতে বেনিফিটেড হয়েছে এবং পরে কিন্তু বিএনপি এটাকে আইনেও পরিণত করেছে। রাষ্ট্রপতির বিষয়ে বিএনপি দ্বিমত করেছে, এবং আপনি দেখবেন যে রাষ্ট্রপতি যখন, এই শাহাবুদ্দিন সাহেব যখন পরে বিবৃতি দিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন, উনি বলেছেন যে আমি বিএনপিকে আমার সাথে পেয়েছি, মানে সহযোগী আকারে পেয়েছি, বন্ধু আকারে পেয়েছি। এবং কালকে দেখলাম যে বিএনপির মন্ত্রীরা বলছেন যে আমরা রাষ্ট্রপতির কাছ থেকে যথাযথ সাহায্য সহযোগিতা পেয়েছি, আজকেও বলেছেন। তাহলে এখানে তো একটা সমঝোতার, একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা ধরা যাচ্ছে। আর বিএনপিকে ওই কারণে চাইনি না যে সাংবিধানিক সংকটের কথা বলেছেন, যে সেই কারণে তারা পদত্যাগ চাইনি ওই সময়, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। দেখেন সাংবিধানিক সংকট তো হয়ে গেছেই, শেখ হাসিনা যখন চলে গেল একটা সাংবিধানিক সংকট তো দেখা দিয়েছে, তাই না? রাষ্ট্রপতি তো নির্বাহী ক্ষমতা নাই, তাহলে সাংবিধানিক সংকট মোকাবেলায় আমরা কোনো না কোনো প্রসেস তো গ্রহণ করেছি। সুতরাং এটা একটা লেম এক্সকিউজ যে আমরা সাংবিধানিক সংকট তৈরি হবে। রাষ্ট্রপতি যদি তখন যে কোনো কারণে হোক অসুস্থ হয়ে মারা যেতেন, তখন কি হতো?
তখন কি সংকটে থেকে যেতাম? তখন কি রাষ্ট্র অচল হয়ে যেত? একটা না একটা ব্যবস্থা তো হতোই। সুতরাং এটা একটা লেম এক্সকিউজ। আমরা যেটা মনে করি, বিএনপির ভেতরে যে একটা ভয় ছিল, সেটা বিএনপি যদিও প্রকাশও করেছে, যে রাষ্ট্রপতি যদি সরে যায় তাইলে ওনারা মনে করছেন যে দেশ অস্থিতিশীল হবে, সরকার প্রলম করবে, ইলেকশন হবে না। এটা সম্পূর্ণটাই বিএনপির একটা, আমার দৃষ্টিতে এটা বিএনপির একটা অযথা একটা ভীতি। বিএনপি দুটো জিনিসে অনৈক্য তৈরি করেছে। দেখেন, আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি 5ই আগস্টের পরে প্রথম 6 তারিখেই খালেদা জিয়ার মুক্তির একটা অর্ডার দিয়েছেন। কিসের ভিত্তিতে দিয়েছেন? সংবিধান অনুসারে উনি পারেন না। উনি দিয়েছেন সকল দলের ঐক্যমতের ভিত্তিতে। আপনি দেখবেন ওই যে ক্যান্টনমেন্টে যে আলোচনা হয়েছিল এবং রাষ্ট্রপতির সাথে যখন আলোচনা হয়েছিল, তখন সকল দল ছাত্ররা মিলে বলেছে আমরা এখন খালেদা জিয়ার মুক্তি চাই। তাহলে দেখেন, সবাই যখন চেয়েছে তখন কিন্তু আর সংবিধান ব্যারিয়ার হয় নাই। রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর অনুরোধ ছাড়া কোনো কাজ করতে পারে না। তাহলে উনি ওইটা কিভাবে করলেন? নাম্বার 1, তাহলে করেছেন কিভাবে? সকলের ঐকমত্যের ভিত্তিতে। তাহলে সংবিধান ব্যারিয়ার না, সবাই যদি একমত থাকে। 2 নম্বর হচ্ছে, উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন। কাকে নিয়োগ দিলেন? বিএনপির একজন নেতাকে, ঠিক আছে, যিনি এখন আইনমন্ত্রী, ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। তা উনাকে নিয়োগ দিলেন কার পরামর্শে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বলছেন আমি মির্জা ফখরুলের পরামর্শ দিয়েছি, ঠিক আছে। তাহলে ওইটা নিয়ে তো কোনো আপত্তি উঠে নাই, সবাই মিলে একমত ছিল, কেউ তো বিরোধিতা করে নাই তখন, যে না ওনাকে বিএনপির একজন নেতাকে কেন অ্যাটর্নি জেনারেল বানানো হলো, কেউ বিরোধিতা করে নাই। তাহলে দেখেন, আপনি যদি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন, সকলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতিকে আমরা সরাইতে পারলাম না কেন? সরাইতে পারলাম না, বিএনপি এখানে দ্বিমত করেছে। এই যে বিএনপির দ্বিমতটা, এটাই আমাদের এই ঐকমত্যের জায়গায় প্রধান একটা ফাটল তৈরি, এবং বিএনপি এটাকে এখন পর্যন্ত কন্টিনিউ করে গেছে। এখন কন্টিনিউ করে কি হয়েছে? আজকে যে বিএনপি তাকে সরিয়ে দিল, ধরেন সবাই বলছে যে ভেতরে কোনো একটা আলোচনা হয়েছে, নানা কথা পত্রপত্রিকায় ঘুরে বেড়াচ্ছে, তো রাষ্ট্রপতির বিরুদ্ধে তো কিছু অভিযোগ আছে, এই অভিযোগগুলো তদন্তের জন্য ব্যবস্থা নেওয়ার দাবি আসছে বিভিন্ন জায়গা থেকে, মামলা মোকদ্দমার বিষয় আসছে, আইনি বিষয় আসছে। এগুলো যদি আসে, বিএনপি যদি তখন কোনো ব্যবস্থা না নেয়, এবং ধরেন কোনো কারণে শুনতে পাচ্ছি, কারণ দেখবেন আপনি, উনি পদত্যাগপত্রে লিখেছেন যে আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন আছে। তো এখন যদি বিএনপি ওনাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে দেন, এবং সেখানে বিদেশে গিয়ে উনি যদি নানা তথ্য দেন, উনি কিভাবে পদত্যাগ করলেন, কি বিষয় করে, তখন কিন্তু বিএনপিকে এটা মানুষ ধরবে, যে আসল রহস্যটা তখনই বোঝা যাবে। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। একটু ডক্টর আসাদুজ্জামান রিপনের কাছে যেতে চাই। আমি ওই সূত্র ধরেই বলি, আসাদুজ্জামান রিপন, সেই বিষয়টা হচ্ছে যে তিনি বলেছিলেন যে নির্বাচনের পরে 24 ফেব্রুয়ারি তিনি বলেছেন সরকার যদি চায় তিনি থাকবেন, আর যদি সরকার যদি না চায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করবেন। মঞ্জু একটুখানি বলার চেষ্টা করেছিলেন যে তিনি অসুস্থ হয়েছিলেন, একবার লন্ডনে গেছেন চিকিৎসার জন্য। এবারও যদি তিনি অসুস্থতার কথা বলেন, তিনি আবার বলেছেন অটোনমিক নিউরোপ্যাথির একটা নিউরোপ্যাথির একটা কথা বলেছেন। তো এই চিকিৎসা নিশ্চয়ই বিদেশে অবশ্যই আছেন, থাকবে। তো তিনি চিকিৎসা তো নিতে পারতেন, তাহলে উনি চিকিৎসা না নিয়ে করে পদত্যাগ কেন করলেন? তাহলে মানে কি বিএনপি কি চায় নাই তিনি থাকুক? আমরা আসলে অনেক কিছু স্পেকুলেশন করি, কখনো কখনো হাফ ট্রুথ ইনফরমেশনের উপরে। আমি নিজে ডাক্তার নই বটে, ঘরে কন্যা এবং স্ত্রী দুজনই ডাক্তার, আর স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে কিছু পড়াশোনা করেছি। তো অটোইমিউনিক নিউরোপ্যাথি এমন একটা রোগ যেটা উনি নিজে পত্রের মধ্যে উল্লেখ করেছেন, যিনি ক্ষণিক ক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলেন, অজ্ঞান হয়ে যান। রাষ্ট্রপতির মতো একটা জিনিস মনে রাখতে হবে, পলিটিক্যাল লিডার বা হাই অফিসার্স যারা হোল্ড করেন, ইউজুয়ালি দে ডোন্ট ডিসক্লোজ দেয়ার হেলথ স্ট্যাটাস। এটা সাধারণত প্রকাশ হয় না। ব্রিটেনের কথা আলাদা, ওখানে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে একটা হ্যান্ড আউট দিয়ে দেওয়া হয় যে রাজা কি অসুস্থতার মধ্যে, তাও সেটা খুবই সিরিয়াস স্টেজে গেলে ইউজুয়ালি করা হয় না। ফিদেল ক্যাস্ট্রো দীর্ঘ সময় অসুস্থ ছিলেন, তো যখনই বিদেশি এবং যখন গুঞ্জন হতো যে ফিদেল ক্যাস্ট্রো কার্যত বেঁচে নাই, অন্যরা দেশ চালাচ্ছেন, তাই না, তার ভাই রাউল ক্যাস্ট্রো দেশ চালাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি।
এই ধরনের পশ্চিমা গুঞ্জনের মুখে তখন দেখা তো মাঝে মধ্যেই ক্যাস্ট্রো সোফায় বসে আছেন, বিদেশি মেহমান আসলেন, উনি কথা বলছেন এবং এটা টিভিতে দেখিয়ে দেওয়া হতো। ভারতের বিরোধী দলের নেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হলেন, আমি তখন পার্টির মুখপাত্র ছিলাম, পত্রিকায় নিউজ দেখলাম, জিজ্ঞেস করা হলো যে সোনিয়া গান্ধী কি জাতীয় অসুস্থ। তো ভারতের কংগ্রেসের মুখপাত্র বললেন যে অসুস্থতা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত তথ্য, এটা মিডিয়াতে প্রকাশ করার যোগ্য নয়, মানে মিডিয়াটা নিয়ে বাড়াবাড়ি করতে পারে না আর কি সাধারণত। ঠিক ওই সময়ে তার কিছুদিন পরেই, তখন যেহেতু বললাম যে আমি মুখপাত্র ছিলাম পার্টির, ম্যাডাম অসুস্থ, লন্ডনে যাবেন। তো সিমিলারলি আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে ম্যাডাম লন্ডনে চিকিৎসার জন্য যাবেন, উনি কোন ধরনের জটিলতা, কোন ধরনের অসুস্থতা ভুগছেন। তা আমি ঠিক একইভাবে উত্তর দিলাম যে একজন মানুষের চিকিৎসা সংক্রান্ত তথ্যের তার একেবারেই ব্যক্তিগত গোপনীয়তা, এটা মিডিয়াতে মানে প্রকাশ করার বিষয়ে মিডিয়ার এর ব্যাপারে আগ্রহ প্রকাশ করা উচিত নয়, আনলেস তার পরিবার যদি রিভিল না করে বা হ্যান্ড আউট দিয়ে না জানায়। হোয়াটএভার, রাষ্ট্রপতি পদে থেকে তিনি ডায়াবেটিক ছিলেন, তিনি কার্ডিয়াক কমপ্লিকেশন ছিল তার, তিনি ওপেন হার্ট করেছেন, মানে সার্জারিতে গিয়েছেন, তারপর ওনার কিডনি জটিলতা আছে, এগুলো থাকতেই পারে। এগুলো এই জাতীয় সমস্যাগুলো আমাদের দেশে প্রচুর, আমলা বলেন, অমুক নানা শ্রেণী পেশার লোকজন, রাজনীতিক বলেন, অনেকে এই জাতীয় সমস্যায় ভুগছেন। কিন্তু অটো ইমিউনিক নিউরোপ্যাথি এমন একটা সমস্যা যেটা উনি নিজে পত্র দিয়ে উল্লেখ করেছেন, বলছেন উনি ক্ষণিক ক্ষণিক অজ্ঞান হয়ে যান। একজন রাষ্ট্রপতির পদে থাকার যোগ্যতা হচ্ছে তিনি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড থাকবেন। নট অনলি রাষ্ট্রপতি, ইভেন মন্ত্রী, এমনকি সচিবও হওয়া উচিত। আপনি ফিজিক্যালি এবং মেন্টালি সাউন্ড নন, আপনি কি করে ডিসচার্জ করবেন রেসপন্সিবিলিটিস? রাষ্ট্রপতি এই যে ক্ষণিক ক্ষণিক অজ্ঞান হয়ে যান, এবং এটা উনি নিজে রিভিল করেছেন, এটা কোনো নেগোসিয়েশনের বিষয় না। এই জাতীয় অসুস্থতা, এই ধরনের রোগের কথা মানুষ সাধারণত উল্লেখ করেন, বলেনও না, তাই না? তিনি এমনি স্বাস্থ্য আমি আর পারছি না বলেও চলে যেতে পারতেন। উনি খুব ক্যাটেগরিক্যালি মেনশন করেছেন যে উনি কী জাতীয় সমস্যার মধ্যে আছেন। রাষ্ট্রপতিকে যখন রাষ্ট্রের অনেক বেশি প্রয়োজন, জরুরি কোনো ব্যাপার, উনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যে কখন ফিরবে ইউ ডোন্ট নো, এবং জ্ঞান ফেরার পরে ইমিডিয়েটলি তিনি খুব সুস্থতা প্রকাশ করবেন সেটাও কিন্তু না। তো সুতরাং আমি মনে করি হি কনসিডার দ্য রাইট ডিসিশন টু লিভ দ্য অফিস। উনি সঠিক কাজটি করেছেন। উনি অসুস্থতা জিয়ে রেখে, আপনি হয়তো মানে আপনার উপস্থাপনে মনে হলো হঠাৎ করে তিনি এটা করলেন, মানুষ তো হঠাৎ করেই মানুষ জানে। একটা মানুষের যখন ক্যান্সার হয়, তিনি আগে জানতেন তিনি ক্যান্সারে ভুগছেন, দেখা গেলো অনেক সময় দেখা গেলো ফোর্থ স্টেজে চলে যাওয়ার পরে তিনি জানেন যে তার অবস্থা খারাপ। থার্ড স্টেজ পর্যন্ত উনি হেসে খেলে জীবনটা যদি চলে যায়, একটা গান আছে না, এরকম অবস্থায় চলছিলেন। আমরা এরকম ভারতীয় অনেক অভিনেত্রী, অনেক নাম করা লোকজনের কথাও আমরা জানি। তো সুতরাং এই ধরনের বিষয়, উনি যখন লন্ডনে গেলেন, উনি চিকিৎসায় গেলেন, তখন ওনার চেক আপের মধ্যে ন্যাচারালি একটা রিভিল হয়েছে যে উনি অসুস্থ হয়েছেন এবং ওনার এই জাতীয় সমস্যা। সুতরাং হি টুক দ্য রাইট ডিসিশন। এখন কত হচ্ছে যে উনি দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার, ফাইন, এই দীর্ঘমেয়াদী চিকিৎসা বাংলাদেশে সম্ভব। ওনার যেটা আমি যতটুকু উনি যেটা বললেন, এটা বাংলাদেশে দীর্ঘমেয়াদী চিকিৎসা সম্ভব, এবং আমাদের চিকিৎসক অনেক উপযুক্ত চিকিৎসক আছে নিঃসন্দেহে। আমি ওনার এই পত্রটা দেখার পরে আমি এটা গুগলে ঘাটাঘাটি করলাম, মেও ক্লিনিক থেকে শুরু করে আরও বেশ কিছু, ক্লিভল্যান্ড ক্লিনিক, এগুলো সমস্ত বড় বড় হাসপাতালের আমেরিকার, উনি লন্ডন ট্রিটমেন্ট নিয়েছেন, আমি যেগুলো ঘেটেছি সেগুলো সবই আপনার যুক্তরাষ্ট্রের বড় বড় হাসপাতাল ক্লিনিক। ইউনো মেও ক্লিনিক ইজ ওয়ান অফ দ্য ফেমাস ইনস্টিটিউট অফ দ্য ইউনাইটেড স্টেটস অর ওয়ার্ল্ডও বলতে পারেন। সেখানে তারা যে সমস্যাগুলো কথা বলছেন, সেই সমস্যাগুলো একটা লোকের প্রকৃতপক্ষে থাকলে তার আসলেই দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব না। আচ্ছা, এখন মানে এই যে আলোচনাটা উঠলো বা আলোচনা কেউ করছেন, তিনি সমঝোতা করে গেল কিনা, একটা লোক অসুস্থতার সাথে সমঝোতা করার কি আছে? একটা নির্বাচিত সরকার, এটা তো খুবই স্বাভাবিক। উনি হাসিনা সরকারের সময় নিয়ে অ্যাপয়েন্টেড হয়েছেন, একটা নির্বাচিত, একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। খুব স্বাভাবিকভাবে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের তাদের সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যায়ে তাদের লোকই তো থাকার কথা, খুব ক্লিয়ার নাকি? আপনি দেখেন যে আমেরিকাতে যখন ডেমোক্র্যাট বা ডেমোক্র্যাটরা যখন ক্ষমতায় থাকে, তখন সিনেটে বা কংগ্রেসে যখন অপোজিশনরা মেজরিটি হয়ে যায়, তখন কিন্তু রাষ্ট্র চালানোটা প্রেসিডেন্টের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় বিলটি পাস করতে, তাই না মঞ্জু ভাই? তো এইখানে গভর্নমেন্টটা হলো বিএনপির, গভর্নমেন্টটা হলো আপনার মানে
মানে 24-এর আন্দোলনের শক্তির একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মানে সেই রাষ্ট্রের প্রধান হবেন একটা মানে পতিত মাফিয়া কর্তৃক মানে নিয়োজিত একটা রাষ্ট্রপতি। এটা তো একেবারেই সামঞ্জস্যপূর্ণ না। হ্যাঁ, এটা কি বিএনপি পরে বুঝছেন নাকি? না, পরে বুঝবে কেন? বিএনপি পরে বোঝার কোনো ব্যাপার নেই। বিএনপি কি বুঝতে কি আপনার ওই কোনো লেট সিনড্রোমের কোনো সমস্যা আছে নাকি? যে বিএনপি আগে তো দাবি উঠেছিল তাকে পদত্যাগ করানোর জন্য বা তার অপসারণের জন্য। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল গোষ্ঠীদের তরফ থেকে এমন এমন দাবি ছিল, এইটা না হলে নির্বাচন করতে দেওয়া হবে না, ওটা না হলে নির্বাচন করা যাবে না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মানে যে দফা দাবি যেগুলো ছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই পৃথিবীতে এটা তো জানার কথা যে পৃথিবীতে যে সমস্ত মুজিবুর রহমান খুব রাইটলি বলেছেন ইট ওয়াজ নট এ গণ অভ্যুত্থান হতে গেলে একটা ইট ওয়াজ নট এ বিপ্লব করার জন্য একটা বিপ্লবী পার্টি লাগে, বিপ্লবী কিছু লক্ষ্য লাগে, তাই না? বিপ্লবী লক্ষ্য বাস্তবায়ন করার লক্ষ্য থেকে তো বিপ্লব হয়, সোজা কথা। তো বিপ্লবের একটা প্রোক্লামেশন থাকে, এগুলো কিছুই ছিল না। যেমন আপনার ভারতের তেলাপোকার যে আন্দোলনটা, সেই তেলাপোকার আন্দোলনটা কি বলে মূলত নিট, প্রশ্ন ফাঁস ইত্যাদি এইসব নিয়েই তো, তাই না? আমাদের বাংলাদেশের কোটা এগুলো আস্তে আস্তে মানে নানা আরো বড় পর্যায়ে গিয়েছে। আমি গতকাল খুবই অভিভূত হয়ে ওদের ছেলে মেয়েদের স্লোগানগুলো শুনছিলাম, যে আজাদি আজাদি বলে স্লোগান দিচ্ছে, বলে ভিকারি সে আজাদি, কি বলে তারপরে ভুক আছে মানে আজাদি, মানে অর্থাৎ আমরা মানে ক্ষুধা থেকে মুক্তি চাই, ভিখারি থেকে মুক্তি চাই, দাসত্ব থেকে মুক্তি চাই, জুলুম থেকে মুক্তি চাই, নির্যাতন থেকে মুক্তি, তাদের ভাষায় আজাদি বলেছেন। একই তো অ্যাসপিরেশন, একই আকাঙ্ক্ষা তো আমাদের ছেলে মেয়েদেরও ছিল, আমাদের গোটা জাতিরই তো ছিল। আমরা কি অভাব, দারিদ্রতা, ক্ষুধা বিরুদ্ধে লড়াই করছি না? আমরা কি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি না? আমরা এগুলো থেকে আমরা মুক্তি চাইনি? নিশ্চয়ই আমরাও মুক্তি চেয়েছি, কিন্তু আমাদের এটা সবারই মত, এটা সবাই চেয়েছে একটা পর্যায়ে যে শুধু কোটা থেকে শুরু করে সব কিছু থেকে আমরা মানে যাবতীয় অনাচার থেকে আমরা মুক্তি চেয়েছিলাম। এখন কথা হচ্ছে কি, বিএনপি জিনিসটা ডে ওয়ান থেকেই বুঝেছে, এবং এটা বিএনপির জন্য খুব অস্বস্তি করছিল টু ক্যারি, মানে ক্যারি বলতে রাষ্ট্র ক্যারি করছে, ইউনূস সাহেবকে ক্যারি করতে হয়েছে। ইউনূস সাহেব যেমন দায়িত্বে ছিলেন উনি, কিন্তু উনার সাথে দেখা করতেন না, সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল সরকার প্রধান বিদেশ থেকে আসলে প্রেসিডেন্টের সাথে দেখা করবেন, ইউনূস সাহেব দেখা করতেন না। ইউনূস সাহেবের পক্ষ থেকে ওটাও সঠিক, আই মাস্ট সে। কিন্তু একটা গণঅভ্যুত্থান তো সংবিধান মেনে তার গণঅভ্যুত্থান হয় না, খুব ক্লিয়ার। তো সুতরাং আপনি সংবিধান মেনে আবার মানে অর্থাৎ আপনার মাফিয়ার নিয়োজিত রাষ্ট্রপতির সাথে দেখা করতে হবে তা না। এইখানে একটা ইউনূস সাহেব কি সরাতে পারতেন না? পারতেন, নিঃসন্দেহে সরাতে পারতেন। সরান নাই কেন? একটা জটিলতা তো নিঃসন্দেহে ছিল, একটা সংকট তৈরি হতে পারত। সেজন্য সে সংকটটা বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির সাথে নিঃসন্দেহে আমার ধারণা আলাপ হয়েছিল রিগার্ডিং কিপিং হিম অর নট, হোয়াট এভার। কিন্তু একটা জটিলতা বোধ করার পরে আমার মনে হয় যে অন্যরাই যা দাবিটা থেকে আলটিমেটলি তারা সরে গিয়েছেন। সমস্যা একটা হতে পারত, যেটা বলছিলাম যে অভ্যুত্থান পরবর্তী দেশগুলোতে, শ্রীলঙ্কা বলেন, নেপালে বলেন, অন্যান্য দেশগুলোর কথা যদি বলেন, ইমিডিয়েটলি সলিউশন হচ্ছে এটা নির্বাচন আয়োজন করা। এই নির্বাচনটা যদি 6 মাসের মধ্যেই হতো, মানে অভ্যুত্থান পরবর্তীতে, ইট কুড হ্যাভ বিন বেটার, আরো ভালো হতে পারত। এই 18 মাস চালাতে যেটা হলো না হলো সেই মাপের কোনো সংস্কার, মাঝখান থেকে প্রতিদিন যমুনা ঘেরাও, যমুনামুখী বিক্ষোভ, এটা একটা হযবরল অবস্থা চলে গিয়েছিল। এটা তো কাম্য ছিল না। তো আলটিমেটলি এটা নির্বাচিত সরকার এসেছে। আপনি যে কথাটা নির্বাচিত যে সরকার, এখন সরকার কি সংস্কারের দিকে এগোবে নাকি? নির্বাচনে যাওয়ার আগে এই দলটি সরকার গঠন করেছে, বা নির্বাচন যাওয়ার আগে তো না, সরকার গঠন করেছে। নির্বাচন আগে এই দলটি, মানে এখন যারা শাসক দল, তারা যে প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দিয়েছেন, সেখান থেকে শিফট করার, সরে আসার তো কোনো সুযোগ নেই। আমি বলতে চাই কোনো সুযোগ নেই, কারণে আপনি তো জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, এটা ইউ হ্যাভ টু মেনটেন ইট। এখন আপনি মানে কেউ বলবেন যে মানে সংস্কারের মধ্য দিয়ে কেন, বা মানে কি বলে সংশোধনের মধ্য দিয়ে কেন, এই ধরনের বিতর্ক তুলতে পারেন। আমরা কি দেখিনি যে ইতিপূর্বের রেফারেন্ডামের মধ্য দিয়ে অনেক কিছু সেটেলড হয়েছিল? সেটেল বলতে অনেক কিছু ইনকর্পোরেট করেছিলাম আমরা সংবিধানে। ফাইনালি কিন্তু অনেক বছর পরে হলো, আমরা সব কিছু কিন্তু ধরে রাখতে পারিনি। আমরা এইখানে আপনার মানে সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, অনেক বিষয়গুলো তো আমরা এনেছিলাম,
সেগুলো কি পরবর্তীতে আবার মানে ইন দ্য নেম অফ আপনার হাইকোর্ট তারা কি সেটা সরিয়ে দেয়নি? দিয়েছে তো। তা আমরা যেটা বলি সেই প্রসঙ্গে আসবো ঐক্যমত, ছোট্ট একটা বিরতিতে যাই, প্লিজ, তারপর ঐক্যমতের ভিত্তিতে আমরা অনেক কিছুই যেগুলো আকাঙ্ক্ষা সেই বিষয়গুলো আমরা আনতেই পারি। মুজিবুর রহমান মঞ্জুর কাছে একটু যেতে। মুজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্রপতির পদত্যাগের পরেই জামায়াত, এনসিপি, ইভেন আপনারাও রাষ্ট্রপতির বিষয়ে তার বিচারের দাবি করছেন। তার বিচারটা কতটুকু করা যাবে? যদিও আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, আমি যা ছোট্ট করে বললাম। আপনারা বলেছেন যে রাষ্ট্রপতির পদত্যাগকে স্বাগত জানিয়ে দুর্নীতি লুটপাটে জড়িত থাকার অভিযোগে তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি এবি পার্টির। কিন্তু তিনি আবার, আমি একটা ফটো কার্ড দেখেছি, সেখানে রাষ্ট্রপতি বলছেন 51 অনুচ্ছেদ দেখার জন্য তিনি বলেছেন যে মানে তার বিরুদ্ধে আসলে মামলা করা যায় কিনা বা মামলা করা যাবে কিনা। 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতি থাকাকালীন ওনার কোনো বিষয়কে চ্যালেঞ্জ করা যাবে না। কেন যাবে না? কারণ রাষ্ট্রপতির তো নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। উনি তো জাস্ট প্রধানমন্ত্রীর হুকুম বা চিফ অ্যাডভাইজারের হুকুম পালন, মানে হুকুম বলতে আমি বলছি পরামর্শ আলোকে উনি কাজ করেন। সুতরাং ওনার ওই দায়বদ্ধতা নাই, ওনাকে দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু উনি তার অতীত কর্মকাণ্ডের জন্য যদি কোনো মামলা থাকে, কোনো ধরনের মামলা কেউ করে, তাহলে অবশ্যই উনি সেই বিচারের কোনো বাইরে না। আপনি জানেন যে এরশাদ সাহেব তো প্রেসিডেন্ট ছিলেন, ঠিক না? তো 51 অনুচ্ছেদের বাইরে গিয়ে এরশাদ সাহেবকে জবাবদিহিতা আওতায় আনা হয়েছে, জেল হয়েছে না, উনি জেলখানায় গিয়েছেন না। সুতরাং এটা অত্যন্ত আইনগতভাবে ক্লিয়ার। প্রেসিডেন্টের মেয়াদকালটা হয়তো 51 অনুচ্ছেদ কভার করবে, কিন্তু আদার দেন উনি তো একজন নাগরিক, ঠিক আছে? এখন ওনার বিরুদ্ধে যদি কেউ মামলা করে, আমি যেটা বলি যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলো তো আমরা শোনা অভিযোগ, এগুলোর ব্যাপারে নানা এভিডেন্স অনেকে হাজির করেছেন, তাহলে আনুষ্ঠানিকভাবে তো কেউ মামলা করতে হবে। আচ্ছা, মামলা ধরন করলো কেউ, কিন্তু সরকারকে তো সেই মামলাটা নিতে হবে। সরকার যদি মনে করে যে মামলা হোক আমি নিব না, যেমন আমি দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের, আমি জানি না এটা কতটুকু অথেন্টিক, বাংলাদেশ ব্যাংকের কথা থেকে বলা হয়েছে যে ওনারা প্রেসিডেন্টের কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবেন না। তাহলে উনি যে ইসলামী ব্যাংকের ডিরেক্টর ছিলেন, উনি যে অন্য ব্যাংকের ডিরেক্টর ছিলেন, বা দুদকে থাকা অবস্থায় ওনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো আসছে, কেউ যদি ওনার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ দেয়, আপনি যদি তদন্ত না করেন, তাহলে তো এটা বোঝা যাবে যে সরকারের সাথে কোনো একটা আপসরফা হয়েছে। একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে এই যে বিএনপি এখন নানা কথা বলছে, বিএনপি তার নিজের রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করেছিল। সেই ইতিহাসটা আমরা সবাই জানি। এবং কেন করেছিল? সেখানে কোনো সংবিধান, সেখানে কোনো অন্যান্য বিষয় এগুলো মুখ্য ছিল না, জাস্ট যে ওনাদের কনফ্লিক্ট অফ নানা মতামতের জায়গা থেকে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছিল। সো এখানে আমি যেটা বলতে চাই যে রিপন ভাই প্রেসিডেন্টের অসুস্থতার কথাগুলো এনেছেন। কথা হচ্ছে কার কি অসুস্থতা, তার তিনি দায়িত্ব পালন করতে পারবেন কিনা, দায়িত্ব পালনের উপযুক্ত কি অনুপযুক্ত, এই সবগুলো একটা মেডিকেল বোর্ডের ব্যাপার থাকবে, তাই না? এখন ধরেন স্বাভাবিকভাবেই আমি দেখেছি একটা জায়গা থেকে কেউ ব্যাখ্যা দিয়েছেন যে না, এই অসুখটা উনি যেভাবে মনে করছেন এটা এত জটিল অসুখ না, এটা কিন্তু উনি মেনটেন করলেই এটা মানে এটা সুস্থ থাকবে। আপনি গাড়িটা যদি বদলাইতেই পারেন, আপনি মেনটেনে থাকবেন না। আমার কথা হচ্ছে যে এই তর্কগুলো, এই মঞ্জু ভাই, গাড়িটা যখন তখন স্টার্ট বন্ধ হয়ে যাবে, ঠেলতে হবে, আপনি তো চিন্তা করতেই পারেন যে আপনি এই গাড়িটা বদলে নতুন একটা গাড়ি নেবেন। একটা জিনিস হচ্ছে আমি আপনাকে বলি, মানে বাস্তবতা যেটা, এই রাষ্ট্রপতিকে নিয়ে কেউই কোনো যুক্তি দিতে পারবে না এই রাষ্ট্রপতিকে নিয়ে চলা। যেমন বিএনপির লোকেরাও আমি দেখেছি, তারা বলছেন যে এই লোকটা ফ্যাসিবাদের দোসর বা মাফিয়া চক্রের সদস্য, এগুলো বলছেন। আমি তো আপনাকে বলছি যে আমরা এই অহেতুক তর্কটা করছি, ঠিক আছে? ডক্টর ইউনূসের সময়কালে আমরা শপথ নিয়েছি, একটা ভুল করেছি, তাহলে ভুলটা সংশোধন করতে হবে না? আচ্ছা, ভুলের কারণে রয়ে গেল, তারপরে যখন উনি একটা কন্ট্রাডিকশন তৈরি করলেন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে, তখন একটা দাবি উঠেছিল, তখন আমরা করি নাই। আচ্ছা, পার্লামেন্ট হওয়ার পরপরই কিন্তু ইমপিচমেন্টের দাবি উঠেছিল, যে ঠিক আছে একবার করি, পার্লামেন্ট তো একমত। এখন দেখেন বিএনপি সব কিছুকে সমঝোতার ভিত্তিতে সমাধান করতে চায়। তো সমঝোতা এবং নিয়মতান্ত্রিকভাবে 17 বছর তো লড়াই করা হয়েছে, শেখ হাসিনা তো সরে নাই, ঠিক আছে? আপনাকে ঠিকই একটা সংগ্রাম লড়াই করে রক্ত দিয়েই সরাতে হয়েছে। এই রক্তের ধারাবাহিকতায় আমরা যদি ঐকমত্যের ভিত্তিতে এই প্রেসিডেন্টকেও সরাতে পারতাম, তাহলে আজকে কিন্তু আমাদের মধ্যে এই প্রেসিডেন্টকে নিয়ে বিভেদটা হতো না। দেখেন, এই প্রেসিডেন্টকে নিয়ে বিভেদগুলো, বিতর্কগুলো থাকবেই। এখন যদি মামলা না করেন, আপনি যদি এটা না করেন, তাহলে মানুষ ধরে নেবে যে বিএনপি
তাকে এই সুযোগটা দিয়েছে। আজকে আপনি জুলাই বিপ্লবের সময় সংগঠিত গণহত্যা ও দমন পীড়নে সংশ্লিষ্টতার অভিযোগ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন আজাদ পার্টির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। আপনি কি মনে করেন কি সেই অভিযোগ? আমার কথা হলে অভিযোগ করার এখতিয়ার স্বাধীনতা তো নাগরিকদের আছেই, বাট এটা কতটুকু অথেন্টিক, এটা আইনগতভাবে সিদ্ধ কিনা, এটার প্রপার এভিডেন্সগুলো ঠিক আছে কিনা, সেটা তো আইনের দৃষ্টিতে দেখবে। আমি যেটা মনে করি যে এই বিতর্কটা সরা উচিত, প্রেসিডেন্ট নিজেরও বলা উচিত, চ্যালেঞ্জ করা উচিত যে আপনারা যারা আমার বিরুদ্ধে এত অভিযোগ দিচ্ছেন, ঠিক আছে আমি ফেস করতে রাজি আছি, আমি তো এখন ইন্ডিভিজুয়াল, ঠিক আছে আমার বিরুদ্ধে কি দুর্নীতির অভিযোগ আছে বলেন, আমি দুদকে ছিলাম কি, উনিও তো বলতে পারেন সেটা, তাই না? সুতরাং আমার কাছে যেটা মনে হয় এই জায়গাটার সেটেলমেন্ট হওয়া উচিত। এটা যে বিএনপি এখন প্রেসিডেন্টের মানে অসুস্থতা নিয়ে ওনাকে খুব গ্লোরিফাই করারও দরকার নাই, আবার আমাদের পক্ষ থেকেও ধরেন ঠিক আছে ভুল অতীত কেন করে নাই বিএনপি, এটা নিয়ে একেবারে সব কিছু করার উচিত না। এখন যেহেতু ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, ওনার বিরুদ্ধে যেমন ধরেন এই যে জুলাই আন্দোলনের আপনার জানা থাকার কথা 13ই এপ্রিল ছাত্ররা বা 14 এপ্রিল ছাত্ররা কিন্তু রাষ্ট্রপতির কাছেই স্মারকলিপি দিতে গিয়েছিল, যেহেতু আইনগতভাবে কোটা নিয়ে কথা হয়েছিল। রাষ্ট্রপতি তো কোনো সহমর্মিতা জানান নাই, উনি তো একটা টেলিফোন করেও তো প্রধানমন্ত্রীকে বলতে পারতেন যে ছাত্ররা আমার কাছে আসছে, ছাত্রদের দাবির প্রতি তো ওনার কোনো সহমর্মিতা আমরা দেখি নাই। আজকে যে পার্লামেন্টে দাঁড়িয়ে উনি একটা বানানো ভাষণ বা লিখে দেওয়া প্রেসক্রাইব ভাষণ দিচ্ছেন, বিএনপি লোকেরা খুব খুশি যে উনি এখন বাংলাদেশ জিন্দাবাদ বলছেন। একটা লোককে দিয়ে জয় বাংলাও বলাইছে শেখ হাসিনা, আপনারা তাকে দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলাইছেন। একটা লোককে দিয়ে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু হাসিনা বলাই নিছে, আপনারা তাকে নিয়ে বলাই নিছেন আর খুশি যে উনি জিয়াউর রহমানের মানে স্তাবক মানে পাঠ করেছেন। তো এই 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 পুতুল খেলার দরকারটা ছিল না। আমরা তো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সুতরাং ওই পুরনো পথে আমরা হাঁটবো কেন? জি, মানে বিএনপি পুরনো বন্দোবস্তে হাঁটছিল। যে আমি একটু যেতে চাই বা আসাদুজ্জামান রিপন, স্বরাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য কোট করে বলতে, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না। তিনি বলেছেন তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছিলেন, এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন সেই স্বাধীনতা তাদের আছে, দিতে পারেন, কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না। মানে যারা বিরোধী দলের পক্ষ থেকে যারা বারবার বলা হচ্ছে যে তার বিচার বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো নিয়ে কথা বলুক, কিন্তু তাদের এই অভিযোগগুলো আমলে না নেওয়ার মতো কিছু না স্বরাষ্ট্রমন্ত্রী যে বলেছেন, তার মানে কি এটি জাস্টিফাইড করে দিচ্ছেন যে তার বিচার হবে না? স্বরাষ্ট্রমন্ত্রী তো আর বিচার বিভাগের কেউ নন, স্বরাষ্ট্রমন্ত্রী ওসি নন। মানে তো আপনার এটা আমলে নেওয়ার দায়িত্বটা কার? আমলে নেওয়ার দায়িত্বটা হচ্ছে মানে উচ্চ পর্যায়ের একজন পদে যিনি আছেন তার বক্তব্য তো অবশ্যই আমরা কাউন্ট হতে দেখি, গ্রাউন্ড হতেও দেখি। না, উনি যেটা বলেছেন ওনার, আমি যদি এইভাবে বলি, একটা আইনি বিষয়ে যখন কোর্টে যখন ডিবেট হয়, মানে অর্থাৎ পক্ষ বিপক্ষ থাকে না, একটা আইনি বিষয় থাকে তো, নানা বিষয় নিয়ে নিম্ন আদালতে শুরু উচ্চ আদালতের দুই পক্ষের আইনজীবী তো বক্তব্য থাকে, তার মানে একটা পয়েন্টে ভিন্ন মত থাকতেই পারে। আমি মুজিবুর রহমান মঞ্জুর সাথে ভেরি মাচ একমত। উনি দায়িত্ব পালনকালীন সময়ে সেটা হয়তো আপনি চ্যালেঞ্জ করবেন না, সেটার জন্য হয়তো আপনি ওনাকে অ্যাকিউজ করবেন না, মানে হয়তো না, মানে উনি সেই ব্যাপারে ইমিউন আছেন, ইমিউনিটি ওনাকে দেয়া, ওনাকে ইনি ইমিউন আছেন, ইমিউনিটি দেয়া তো যৌক্তিক, কারণ উনি নিজের তো কিছু উনি যেমন মনে করেন উনি শেখ হাসিনার তো আর পার্লামেন্ট ডিসলভ করার কোনো রিকোয়েস্ট পাঠাননি, ওনার তো সংবিধান সেভাবে অনুসরণ হয়নি। আমি যদি এভাবে বলি, সংবিধানের প্রশ্ন যখন আসে যে সংবিধান ওনাকে এটা ইমিউনিটি দিচ্ছে ইত্যাদিতে, যখন আমরা সব সংবিধানের কথাই বলবো, তাহলে পার্লামেন্ট ডিসলভ করতে হলে তো প্রধানমন্ত্রীর একটা ইয়ে লাগে, কি বলে আপনার অনুমোদন লাগে, সংসদ অধিবেশন ডাকতে গেলেও প্রধানমন্ত্রী লাগে, অনেকগুলো ব্যাপার আছে। প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করার ক্ষেত্রেও আপনার প্রধানমন্ত্রীর সুপারিশ লাগে ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো তিনি সংবিধান অনুযায়ী অনুসরণ করেন, বিকজ দ্যাট ওয়াজ নট দ্য রিয়েলিটি। ওই সময়টা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই বাস্তবতা ছিল না। আর অভ্যুত্থানের আউটকাম হচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে পদচ্যুত করেছে, তার সরকারকে পদচ্যুত করেছে। সুতরাং তিনি পদত্যাগ করেছেন কি না বা পদত্যাগ করেছেন, ইট ইজ নট ইম্পর্টেন্ট। উনি ডিসলভ করতে বলেননি বলে ডিসলভ করা যাবে না, এই ধরনের কূটতর্ক করার তো কোনো দরকার নেই, কারণ দেশে একটা অভ্যুত্থান হয়ে গেছে, তাই না? অলরেডি পড়ে গেছে, সত্যি অভ্যুত্থান হয়ে গেছে, জনগণ ওনাকে পদচ্যুত করেছে, ক্ষমতাচ্যুত করেছে, উনি পালিয়ে গিয়েছেন। সুতরাং ইট ইজ এ স্পেশাল সার্কামস্টেন্সেস। সেই স্পেশাল সার্কামস্টেন্সেসে উনি 106
সংবিধানের 106 ধারা অনুযায়ী তিনি কনসালটেশন করেছেন অ্যাকর্ডিংলি, এবং রাজনৈতিক দলগুলো সংবিধান তো বলে নাই যে এবি পার্টি, জামাত ইসলাম, বিএনপি সবাইকে নিয়ে ওনার একটা কনসালটেশন করতে হবে, সংবিধান কোথাও লেখা নেই, বাট হি কনসাল্টেড, দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি, এবং অ্যাকর্ডিংলি একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আলাদা। এই সময়কালীন সময় ওনাকে আপনার ওনার এই পদক্ষেপগুলোর জন্য ওনাকে হয়তো আপনি চার্জ করতে পারবেন না, হয়তো না করার বিধান নাই, কিন্তু উনি রাষ্ট্রপতি নিয়োগের আগে যদি কোনো অপকর্ম করে থাকেন, উনি যদি দুদকের দায়িত্ব পালনকালীন সময়ে উনি যদি সেখানে যদি রাষ্ট্রের পক্ষে যদি প্রপারলি অ্যাক্ট করে না থাকেন, সেখানে যদি তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগগুলো করেছিল, সেই পারপেট্রোদেরকে, সেই দুর্নীতিবাজদেরকে যদি তিনি প্রোটেকশন দিয়ে থাকেন, তাহলে সেটা একটা অপরাধ ছিল। উনি যখন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় ইসলামী ব্যাংকের শেয়ার লুটপাট ট্রান্সফার থেকে শুরু করে তারপরে আনডিজার্ভিং লোকজনকে তিনি যেই বা নন ডিজার্ভিং লোকদেরকে তিনি যে লোন টোন ফ্যাসিলিটেট করেছেন, সে এবং যার জন্য ব্যাংকটা আপনার মানে হয়ে গেছে, কি বলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই সমস্ত কর্মকাণ্ডের জন্য ওনার যে প্রিভিয়াস কর্মকাণ্ড, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে, ওই যে গান আছেন, একবার তুমি আসে যাও মোরে কান্দাইয়া, একবার প্রেসিডেন্ট হয়ে গেলে, একবার প্রেসিডেন্ট উনি সারা জীবনের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে, এটা তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে স্যাংশন আছে, যে ওয়ান্স তুমি যদি তওবা করো এবং এরপরে যদি আর আকাম না করো, তাহলে আমি মাবুদ তোমারে ক্ষমা করে দিলাম। এটা আল্লাহর প্রতিশ্রুতি আছে। তাও তো মানুষের হক তো মাফ করবেন না, আমি বললাম সেটা আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ বিবেচনা করার মালিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি রাষ্ট্রপতি হওয়ার পরে, আপনি রাষ্ট্রপতি হওয়ার আগে আপনি কিছু অপরাধ করেছেন, আর অনেকে ছিলেন, অনেকে হবেন, তো সেটার তো আপনি মানে সেটা আপনি ট্রায়ালের মুখোমুখি হবেন না, তা না। রাষ্ট্রপতির পরবর্তীতেও আপনি যদি মনে করেন, কথার কথা মানে বাতকে বাতে আমি জাস্ট বিষয়টা হালকা করার জন্য যদি বলি, উনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স, ওনার হাতে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, সেটার জন্য উনি চার্জ হতে পারেন। আরেকটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, এটা অনেকে জেনে নেওয়া নিশ্চয়ই তারা জানেন, একটু আমি আবার একটু মানে পাঠ করতে বলবো। পৃথিবীর বহু দেশে রাষ্ট্রপতির পদে ছিলেন, পরবর্তীতে তারা গ্রেপ্তার হয়েছেন, তাদের দেশেই। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ভেনিজুয়েলিয়ান প্রেসিডেন্ট, যে তাকে ধরে নিয়ে গেছে, আমি ওইটাকে গ্রেপ্তার বলি না, ওইটা জুলুম হয়েছে, সোজা কথা। কিন্তু আমি বলি যে কোরিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে নানা জায়গায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পরে তাদের নিজেদের গ্রেপ্তার হয়েছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, এরকম নজির ভুরি ভুরি আছে। আচ্ছা, তাহলে তাকেও মানে আমার মত কথা হচ্ছে আদালতের মুখোমুখি হওয়ার সুযোগ আছে না। তবে সেই ক্ষেত্রে অভিযোগকারীকে ইন্ডিভিজুয়াল হইতে হবে। যেমন জয়নুল আবেদিন সংক্ষুব্ধ হয়ে বলতে পারেন যে মানে এই ঘটনা ঘটেছে, কাউকে না কাউকে তো যেতে হবে। তো সেইখানে বললাম যে অভিযোগ স্পেসিফিক কেউ না কেউ সাবমিট করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটু যেতে চাই, অন্য প্রসঙ্গে যেতে চাই। মুজিবুর রহমান মঞ্জু, আপনাদের যেটা বলে গুঞ্জন সত্য হলো এমন একটা খবর বেরোচ্ছে বারবার। আজকে 25 জুলাই সম্ভবত গুঞ্জন সত্য করে ভাঙলো বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বে 11 দলীয় জোট। 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেছে দেশের অন্যতম ইসলামী রাজনৈতিক দল খেলাফত মজলিস। তো নির্বাচনের আগে যেই জোট, সেই জোট কি আসলে জোটে কি এখন ভাঙনের সুর শুরু হচ্ছে? এখানে বলা হচ্ছে জামায়াতের কর্তৃত্বর কারণেও ভাঙনটা সৃষ্টি হচ্ছে, এরকম একটা অভিযোগ করা। যারা বেরিয়ে গেছেন তারা কি কথা বলছেন? তারা এরকম একটা কথা বলা, তারা এরকম বলেন না মনে। আচ্ছা যাই হোক, আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে 11 দলীয় জোট বলে আসলে কিছু হয় নাই। এটা হচ্ছে 11 দলীয় ঐক্য। জি, নির্বাচনের সময় এটা ছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। ঠিক আছে, কারণ আপনি দেখেছেন যে জোট যদি হতো তাহলে জোটের একটা নাম থাকতো, জোটের একটা ফরমেশন থাকতো, যে জোটের প্রধানকে বা জোটের সমন্বয়ককে, জোটের মাউথপিসকে, এগুলো নানা ধরনের বিষয় থাকতো। এগুলো কিছুই কিন্তু কখনো ছিল না। এটা ছিল অ্যাকচুয়ালি একটা নির্বাচনী সমঝোতা। বিএনপিও কিন্তু একটা নির্বাচনী সমঝোতা করেছে কয়েকটা দলের সাথে। এখানে জামাত সহ 11টা দলের একটা নির্বাচনী সমঝোতা হয়েছে, এবং সেখানে যারা বিভিন্ন আসনে নির্বাচন করেছি, সেই জায়গায় জামাত আমাদেরকে ছাড় দিয়েছে, আবার জামাত যেখানে নির্বাচন করেছে সেখানে আমরা আমাদের প্রার্থীতা প্রত্যাহার করেছি। এইভাবে এই সমঝোতাটা হয়েছে। নির্বাচনের পরে এই সমঝোতা আর কার্যকর থাকার কথা ছিল না, কিন্তু যেহেতু বিএনপি জুলাই সনদ প্রসঙ্গে এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধান সংস্কারের পরিষদের শপথ না নেওয়ার কারণে
একটা কনফিউশন তৈরি হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিয়ে পার্লামেন্টে একটা দ্বিমত তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে আমরা বোধ করেছি যে আমাদের এই এই অ্যালায়েন্সটা, এই জুলাই সনদ যেহেতু আমরা, এটার কারণেই তো আমাদের নির্বাচন ঐক্যটা হয়েছে, সুতরাং এই প্রতিবাদটা আমাদের জারি রাখা দরকার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 11 দলীয় ঐক্য আকারে এটা চলছে, বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে এই খেলাফত মজলিসের যে অংশটা আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন বা আব্দুল বাসিত আজাদের নেতৃত্বাধীন, ওনারা বলছেন ওনারা এখন থেকে আর 11 দলীয় জোটের সমাবেশে যাবেন, মানে 11 দলীয় ঐক্যের সমাবেশে যাবেন। ওনারা কিন্তু দাবি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের মানে ওনাদের কোনো দ্বিমত আছে বা কোনো ধরনের অসন্তোষের কথা সেভাবে ওনারা বলেন নাই। কিছু অসন্তোষের কথা হয়তো ওনারা অফ দি রেকর্ড বলেছেন, কিন্তু পাবলিকলি ওনারা সেটা বলেন নাই। এবং ওনারা বলেছেন ভবিষ্যতে আমাদের আবার ঐক্যবদ্ধ হওয়ারও সুযোগ থাকবে। ওনারা এখন থেকে বিরত থাকবেন 11 দলের কোনো মানে এই জাতীয় ঐক্যের কোনো অনুষ্ঠানে। আপনাদের কাছে কোনো কিছু জানা আছে তারা কেন হঠাৎ করে সরে যেতে চাচ্ছে? একটা জিনিস হচ্ছে, আপনি তো দেখেছেন যে হেফাজত ইসলামের সভাপতিত্বে বা নেতৃত্বে 7 দলীয় জোটের একটা মানে 7টা দলের একটা মিটিং হয়েছে। সেখানে যে কথাটা বলা হয়েছে যে ওনারা কওমি ধারার যে সংগঠনগুলো আছে এরা একসাথে কাজ করবেন এবং এই ধারার মধ্যে যারা রাজনৈতিক দল বিভিন্ন জোটে আছে তাদেরকে জোট থেকে বেরিয়ে আসার কথা বলা হয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে জমিয়তে ওলামা ইসলাম নামে একটা দল আছে যারা বিএনপির সাথে জোটে আছে, আর জামাতের সাথে জোটে আছে আরও 2-3টা দল, ওই যে নিজামে ইসলাম পার্টি, 2টা খেলাফত, এরকম দলগুলো আছে। তো আমি ওনাদের সাথে যারা ওই দিন মিটিংয়ে ছিলেন, হেফাজত ইসলামের মিটিংয়ে, ওনাদের থেকে আলাপ করে যেটা শুনলাম যে হেফাজত ইসলামের পক্ষ থেকে ওনাদেরকে বলেছেন আপনারা ওই জোট থেকে বেরিয়ে আসার কীভাবে আসবেন এটা আমাদেরকে একটা ধারণা দেন, আমাদেরকে এটা মানে আপনাদের পরিকল্পনাটা দেন। তো এর মধ্যে তো ওনারা প্রাথমিক একটা কাজ করলেন যে আমরা 11 দলের আর মানে এই ধরনের মিটিংয়ে আমরা যাব না। তো এটা কেউ কেউ এইভাবে মিলাতে পারে যে এটা হয়তো ওইটারই একটা অংশ। আমরা যতটুকু দেখতে পাচ্ছি প্রধানত হচ্ছে যে 11 দলীয় এই ঐক্যটা খুব বড় ধরনের গোছানো কোনো ঐক্য জোট না, এবং আমাদের মধ্যে কোনো ধরনের ওই ধরনের আলাদা কোনো কমিটমেন্টও তৈরি হয় নাই। ঠিক আছে, নির্বাচনের সময় একটা কমিটমেন্ট ছিল যে যার যার আসন থেকে শেষে করবে, এবং কিছু কিছু ভুলভ্রান্তি হয়েছে। ধরেন দেখা গেল যে হয়তো অন্য একজনের আসনে যে প্রার্থী ছিল তার পক্ষে যারা কাজ করার কথা তারা করে নাই। যেমন আমার আসনেও দেখা গেলো যে অন্য একটা দলের প্রার্থী রয়ে গেছিল এবং আবার অন্যান্যরা কাজ করে নাই সেভাবে, এই ধরনের নানা কিছুটা টুকটাক ভুল বোঝাবুঝি কিছুটা ছিল। তো এখন আমি যেটা মনে করি যে আমি যদি বলি সিম্পল ভুল বোঝাবুঝির কারণে হয়তো সরে গেছে, আমি যেটা মনে করি জামাত যেহেতু এখানে লিড করছে, জামাতের উচিত হবে হয় এই ঐক্যটা ভেঙে দেয়া, কারণ এটা এই যে যেহেতু যেটার কোনো কাঠামোগত দিক তৈরি হয় নাই, যে এটা তো কিভাবে চলছে মানে আসলে কাঠামোগত কোনো অবস্থান এখানে তৈরি হয় নাই। এখানে যে আপনি বলবেন যে কে নেতা কে মুখপাত্র এগুলো ওইভাবে হয় না, এটা লিয়াজ কমিটির মধ্যে দিয়ে হচ্ছে। একটা হতে পারে যে এই ঝামেলা দরকার নাই, এটা যার যার মতো করে আমরা আন্দোলন করি, আন্দোলনের মধ্যে হয়তো আমাদের মধ্যে একটা আলাপ আলোচনা থাকতে পারে। আর একটা হতে পারে যে না, এটাকে আর একটু সিমেন্টেড ওয়েতে, প্রপার ওয়েতে, যে ঠিক আছে এটা একটা জোট আকারে, এটার ভূমিকা কি হবে, এটার মুখপাত্র কে হবে, এই যে জিনিসগুলো মানে গুছানোর কথা বলছিলেন। আচ্ছা, আপনার কাছে আবার আসতে পারবো কিনা জানি না, সময় খুবই কম। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়াতে টিএসসিতে ক্যাফেটেরিয়ায় ফিমেল জোন করা হয়েছে। এটা নিয়ে বেশ যারা হিজাবি করে তারা বেশ সাধুবাদ জানিয়েছে, আর যারা বামপন্থী আছে তারা বেশ সমালোচনা করেছেন। এখানে আবার বিএনপির সংরক্ষিত নারী আসন সংসদ সদস্য মনসুর আলম সামাজিক মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে লিখে আমরা কোনোভাবেই বুঝে আসলো না যে একটা কো এডুকেশন প্রতিষ্ঠানে ক্যাফেটেরিয়া কেন ফিমেল জোন থাকবে। আজকে এটা নিয়ে না বললে কালকে দেখব ক্লাসরুমের মাঝখানে ফিমেল জোন, স্বপন মামার দোকানেও ফিমেল জোন তুলছে। জামাতে বুদ্ধি যতটুকু দেখাইলে মানুষকে বীতশ্রদ্ধ করে তোলা যায় তা ততটুকুই করছে। এই বিতর্কটা আমি দেখেছি। প্রথম কথা হচ্ছে দেখেন, ফিমেল জোন আমাদের দেশে থাকতেই পারে, এটাকে এত সিরিয়াস লেভেলে আলোচনার দরকার নাই, কারণ ইউনিভার্সিটি কো এডুকেশন, কিন্তু আমাদের হল তো আলাদা না, ছাত্র ছাত্রী আলাদা হলেতে থাকি আমরা, ছাত্রছাত্রীরা একই হলে থাকছে না। তাহলে এইটা তো দাবি উঠতে পারে ক্লাসে একসাথে, এখানে আলাদা কেন? টয়লেটে দেখা যাচ্ছে অনেক সময় আমরা আলাদা করে দিই উইমেন মেন, কারণ উইমেনদের টয়লেটের একটু ফ্যাসিলিটি একটু আলাদা থাকতে হয়, উন্নত দেশও আছে, এটা উন্নত দেশেও আমরা দেখেছি, এয়ারপোর্টগুলোতেও আমরা দেখেছি মেন উইমেন আলাদা করা, কখনো কখনো একসাথে থাকে অ্যারেঞ্জমেন্ট করতে না পারলে। সুতরাং ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো একটা সুবিধা হয়েছে যে আলাদা করে রাখলে কেউ কেউ একটু সেপারেশন চায়, কারো কারো হয়তো একটু কমফোর্টেবল জায়গা চায়।
আমি এটাকে একদম মানে বড় ধরনের মানে বিপর্যয়, বড় ধরনের বিভক্তি বা বড় ধরনের বিতর্কে যাওয়ার পক্ষে না। যে আমরা তো অনেক সময় যে সরকারও বলেছে মহিলাদের জন্য আলাদা গাড়ি করবে, আমাদের ওই যে কি যে মেট্রো রেল আছে সেখানে দেখলাম মেয়েদের জন্য আলাদা বগি করা হয়েছে। ভাই আমাদের এই যে যিনি সংরক্ষিত নারী আসনের কথা, উনিও তো সংরক্ষিত নারী আসনের প্রার্থী, এখানে নারীদের জন্য আলাদা সংরক্ষিত রাখা হয়েছে। তো নারীদের জন্য আলাদা সংরক্ষিত রাখার মধ্যে কোনো খারাপ কিছু নাই। কেউ যদি এখানে পলিটিক্যাল ইন্টেনশন করে সেটা খারাপ, আবার কেউ যদি এটাকে পলিটিক্যালি ইন্টেনশন এটাকে বিরোধিতা করে সেটাও খারাপ। ঠিক আছে, কার ভিতরে ভাই কি ইন্টেনশন আসে সেটা তো বোঝা যাচ্ছে না। আমি মনে করি অ্যাজ এ হোল এগুলোকে বড় ধরনের মানে বিভক্তি যে সমালোচনার জন্য সমালোচনা, যেটা আপনার কথা যেটা বুঝেছি। সাজ্জামান রিপন, আমার কাছেও খুবই কম সময় যেই যে জামাতের 11 দলীয় ঐক্যের মধ্যে যেই ফাটলটা, এই ফাটলটা হামিদুর রহমান আজাদ, তিনি বেশ মুখপাত্র বলা হচ্ছে, প্রধান সমন্বয়ক বলা হচ্ছে, তিনি বলছেন যে এই ফাটলটা তৈরির পেছনে ষড়যন্ত্র আছে বিএনপি। যেহেতু বিএনপি এখন একটু তাদের আন্দোলনে কোণঠাসা, বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনের সামাল দিতে না পেরে দল ভাঙার একটা ষড়যন্ত্র করছে বিএনপি। বিএনপির সামনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের জ্বালানির চ্যালেঞ্জ আছে, বৈশ্বিকভাবে প্রায় 7% 8% দাম বেড়ে গেছে সব জায়গায়। হরমুজ প্রণালী বন্ধের পাশাপাশি আরেকটা প্রণালী সেটাও বন্ধ হওয়ার মানে চাপ আছে। তো এত চাপে এবং চুরির টাকার কিস্তি দিতে দিতে মানে শেখ হাসিনা আমলে এস আলমরা যে টাকা চুরি টুরি করছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিছে, এই কিস্তিটা এখন তারেক রহমান সরকারকে দিতে হচ্ছে। এই চুরির টাকার কিস্তি পরিশোধ করা, মিডল ইস্ট ক্রাইসিসে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের আবার রিঅ্যালোকেট করা, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা, নানা ধরনের চ্যালেঞ্জ একটা গভর্নমেন্ট, একটা পিপলের গভর্নমেন্ট, জনগণের সরকারের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। বিশেষ করে এই সরকারটা একেবারে আপনার ফুলসজ্জার মধ্যে এসে ক্ষমতায় বসেনি, তাই না? তো এত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি জনগণকে স্বস্তি দিতে হবে, রাষ্ট্রকে প্রপার ডিরেকশনে রাখতে হবে। সেখানে কি এত খুচরা সময় থাকা উচিত একটা সরকারের? এর দল ভাঙ্গা, ওর দল ভাঙ্গা, ওর পকেটে হাত দেওয়া, ওয়াই? আই ডোন্ট থিঙ্ক বিএনপি ডাজন্ট হ্যাভ এনাফ টাইম টু ডু অল দোজ থিংস। কেন করবে এটা? আমি মনে করি না যে এটা পোস্ট 5th অগাস্টের পলিটিক্সের সাথে এগুলো যায় না। আমি বললাম না যে আমরা অনেক কিছু থেকে তো মুক্তি চেয়েছি। ভারতের ছাত্র জনতা যেভাবে মুক্তি চাচ্ছে, আমরা তো মুক্তি চেয়েছি, আমরা তো এই ধরনের ডার্টি পলিটিক্স থেকে মুক্তি চেয়েছি, সোজা কথা। তো আমি মনে করি না যে এবং উনি যেটা বলেছেন, আমাদের দেশে কথায় কথায় একটা ষড়যন্ত্র, সপ্তম যন্ত্র, অষ্টম যন্ত্র, এই পর্যন্ত ষড়যন্ত্র বলতে, এরপরে কোনদিন সপ্তম অষ্টম যন্ত্রের কথাও কেউ বলবেন। আমার মনে হয় এসব দোষারোপের রাজনীতি করার কোনো দরকার নেই, বরং যাদের সাথে তারা নির্বাচনে ঐক্য করেছেন তাদের যদি কোনো গ্রিভেন্সেস থাকে, তাদের উচিত হবে, জামাতের নেতৃবৃন্দের উচিত হবে সেই গ্রিভেন্সেসগুলো অ্যাড্রেস করা, তো ক্ষোভগুলো প্রশমিত করা, তাদেরকে একসাথে রাখা। একটা শক্তিশালী বিরোধী দল তো সরকারের জন্য ভালো, আমরা তাই চাই, তাই না? সুতরাং এটা আমার মনে হয় তারা আমাদের প্রতি খুব সুবিচার করছেন, এই অভিযোগগুলো করে আমি ঠিক তা মনে করছি না। গেল এইটা। আপনি মনে করছেন যে কোনো ষড়যন্ত্র না? ষড়যন্ত্র হবে কেন? ওনাদের শরিক দলদের যে ওনাদের নিয়ে যদি কোনো ক্ষোভ থাকে, সেই ক্ষোভগুলো প্রশমিত করা হবে ওনাদের প্রধান দায়িত্ব, যাতে করে অপরাপর সংগঠনগুলো যাতে ডিসকমফোর্ট ফিল না করে, জামাতের সাথে থাকতে যাতে তারা অস্বস্তি বোধ না করে, সেই দিকে বেশি নজর দেওয়া। অসংখ্য ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। আমার কাছে সময় একদম নেই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, ছিলেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অর্থাৎ প্রাণবন্ত করবার জন্য আজকের আলোচনাটাকে। সেই সাথে দর্শক, আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আগামীকালে কি সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই।